আমার আব্বু-আম্মু they were so much different. আমি এইজন্য বলবো তুমি ১ম চিন্তা করেছিলে যে তুমি ডাক্তার হবে ভবিষ্যতে? simultaneously তোমার সাথে যখন ভালো জিনিসগুলো হয়, খারাপ জিনিসগুলোও কিন্তু ঘটে। ধর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার যে সুযোগ, একটা সিটের জন্য ১০,০০০ টা ছেলে হয়তো পরীক্ষা দিচ্ছে। আমাদের পড়াশোনার টেকনিকটাই না কেমন যেন একটু অদ্ভুত। মানে একটু বস্তাবন্দি করে বস্তার মধ্যে সব দিবে তারপর বস্তাটা মুখটা আটকে দিল। আচ্ছা, আমার এশিয়ান কালচারে কিন্তু সেই রিলেশনশিপটা ডিফারেন্ট। বাবা-মা যা বলবে তাকে তোমার রেসপেক্ট করে চলতে হবে। তুমি যে ওই সময় ফিজিক্স পড়েছিলে তোমার কতটুকু মনে আছে? বাট the thing is that those all of subjects are really very important. কিন্তু আমাদের কালচারে হচ্ছে না, বড় মানুষরা যা বলতেছে সেটা তুমি শুইনা যাবা। হাই দর্শকরা, আজকে আমাদের দৃষ্টিকোণের পডকাস্টে আমাদের আরেকজন নতুন অতিথি আসছে। তো আজকের অতিথির নাম হচ্ছে ডক্টর তানজিয়া তম্পা। আম তম্পা আপু কেমন আছো? ভালো আছি। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আ তুমি কেমন আছো? এই তো চলছে। তো অনেকদিন পর তোমার সাথে দেখা এবং হ্যাঁ, রিসেন্টলি আসলেই। কানেক্টেড হচ্ছিলাম WhatsApp এর থ্রুতে এবং আমি নিজেও পডকাস্ট শুরু করেছি খুব বেশি দিন হলো না। মানে লিটারালি ২ মাসের মতো। তো তোমার সাথে শেয়ার করছিলাম। সেখান থেকে আমার মাথায় আসলো যে আচ্ছা আমি তো এখনো কোনো ডাক্তার কোনো গেস্ট আনিনি এবং হুম, হুম, তোমাকে হুম, হুম। অনেকদিন ধরে চিনি এবং তুমি এখন ইউকে তে আছো এবং বাংলাদেশে ছিলে। মাঝখানে আরো অন্য একটা দেশে ছিলে। তো তোমার জার্নিটা সবসময় ইন্টারেস্টিং ছিল। তো আমি ভাবলাম যে আচ্ছা আমার তো কোনো ফিমেল গেস্ট এখনো কাউকে আনিনি। প্লাস হচ্ছে ডক্টর গেস্টও কাউকে আনিনি। তাহলে তো টম্পা আপুই সবচেয়ে মনে হয় বেস্ট হবে। যে ফিমেল এবং ডক্টর গেস্ট এবং ধরো যে বিভিন্ন এক্সপেরিয়েন্স তোমার হয়েছে। তো সেগুলো নিয়ে যদি আমরা চমৎকার একটা কথোপকথন করতে পারি, তো সেখান থেকে হয়তো অনেক সুন্দর গল্প উঠে আসবে। তো সেখান থেকেই তোমার কাছে রিচ আউট করা আরকি। বুঝলে? থ্যাংক ইউ। ইটস ডেফিনিটলি a good thought because all time আসলে আমি যেটা দেখেছি যে তুমি সবসময় খুব সুন্দর চিন্তা করো। তোমার চিন্তা ভাবনাগুলো একটু ডিফারেন্ট সবসময়ই। তো পড়াশোনা নিয়ে তুমি সবসময় ছিলা, সবসময় মানে ইনোভেটিভ কাজ করার চেষ্টা করেছো। সেদিক থেকে আসলে এরকম একটা পডকাস্ট শুরু করার চিন্তাটা সত্যি খুব সুন্দর। হুম। আর আসলে ২০২৫ টা তো আসলে আমরা যেভাবে পার করলাম ২০২৬ নতুন সাল। নতুন বছরের শুভেচ্ছা তোমাকে এবং সবাইকেও নতুন বছরের শুভেচ্ছা। তো এটা আসলে আমার জন্য একটা অবশ্যই ভালো সুন্দর একটা অপরচুনিটি ডেফিনিটলি অপরচুনিটি দ্যাট ইউ হ্যাভ থট অ্যাবাউট মাইসেলফ দ্যাট তুমি আমাকে চিন্তা করেছো যে না একজন ফিমেল গেস্ট হিসাবে আমার আ টম্পা আপুকে নিয়ে আসা যায় আরকি যে আমার পাশেই আছে। তো থ্যাংক ইউ ফর থিংকিং অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা যেটা যে মানে আম আমি তুমি আমাদের ব্যাকগ্রাউন্ড একটা যে আমরা অনেক কাইন্ড অফ ছোট জায়গা থেকে অনেক চড়াই-উতরাই পার করে আজকে এতদূর আসা। তো আমি নিজে যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ডে কিছুটা হলেও জানি, তো আমার কাছে মনে হয়েছে যে আ অনেকে হয়তো সেখান থেকে অনেক কিছু শিখতে পারে। তো আমরা আস্তে শুরু করি। তো হুম, তুমি হুম। মানে একেবারে ছোটবেলা থেকেই শুরু করি। তুমি তো বড় হয়েছো ঢাকাতেই, তাই না? আমি তো ঢাকাতে বড় হইনি। তো তোমার সেই ঢাকার ছোটবেলার অভিজ্ঞতা, ভিকারুননিসাতে পড়ার অভিজ্ঞতা ওগুলো নিয়ে বলবে? আমার জার্নি আমার আসলে আমার লাইফের জার্নিটা আমি যদি মাঝে চিন্তা করি, আ আসলে আমার নিজের কাছে নিজেরই খুব অভিভূত লাগে। আসলে খুব কালারফুল ছিল, অল টাইম খুব ভাইব্রেন্ট ছিল এবং খুব এক্সপেকটেশন আনএক্সপেকটেশন মিলিয়ে সবসময়ই খুব মানে একটা বলা চলে যে একটা দারুণ একটা গতির মধ্য দিয়ে গেছে আরকি। মানে কখনো পদ্মা নদী, কখনো মেঘনা, কখনো যমুনা। যদিও এটা আসলে বঙ্গোপসাগরে গিয়েই মিলেছে। এখন হয়তোবা মানে এটা আটলান্টিক, ব্রিস্টল চ্যানেলে গিয়ে মিলছে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো দ্যা থিং ইজ দ্যাট আসলে ছোটবেলাটা কেটেছে ঢাকায়। হ্যাঁ, আমি আসলে বড় হয়েছি পুরোটাই ঢাকাতে। এবং I was so blessed মানে আমি আসলে ছোটবেলা থেকে খুব বলা চলে খুব লাকি যে আমার আব্বু-আম্মু they were so much different. আমি এজন্য বলব যে ছোটবেলা থেকে তাদের
গাইডেন্সটা, তাদের মেন্টরশিপটা, তাদের অ্যাডভাইজিংটা, তাদের প্যারেন্টশিপটা ডিফারেন্ট ছিল, রিয়েলি ভেরি ডিফারেন্ট ছিল। মানে এটা ছাড়াও আমার চারপাশে আরো মানুষজন ছিল, আমার রিলেটিভস কিংবা কিছু, কিন্তু আমার মা বাবার ডিরেকশনটা মানে আমার লাইফে খুব ডিফারেন্ট ছিল। কখনোই তারা কিন্তু মানে আমার বড় হওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, কখনো কিন্তু তারা আমাকে প্রচন্ড রকম বেঁধে রাখেনি, প্রচন্ড রকম জোর করেনি আমার উপর। কিন্তু একটা সুতো কিন্তু অল টাইম দে হ্যাভ, মানে অল টাইম দে কেপ লাইক হ্যাং অ্যারাউন্ড মি, এবং তারা আমাকে বুঝিয়েছে যে কোনটা আসলে ঠিক, কোনটা আসলে ভুল। তো এটা আসলে খুব ছোটবেলা থেকে, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি বিকর্নেসে আসলে ভর্তি হইনি। আমার ফার্স্ট স্কুল ছিল আসলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, আমি সেখানে ক্লাস 5 পর্যন্ত ছিলাম। তোমার তোমার মনে আছে সেটা কত কোন সালের কথা তুমি যখন Definitely, that was all around, if I would say it correctly. So it was 1990, because আমরা তো আসলে মিলেনিয়ালস, আমরা তো আসলে 80-র মাঝখানে সবাই জন্ম নেওয়া, বর্ন বাই বর্ন। দেন আমরা 80 দেখেছি, 90 দেখেছি, 90 পুরোটা দেখেছি, এখন আমরা 2000 দেখছি আর কি। তো আমরা আসলে খুব ভাইব্রেন্ট সময় পার করেছি কিন্তু। হুম, So at that time আমি আসলে উইসলি ফ্লাওয়ার স্কুলে ছিলাম। আমার ফার্স্ট স্কুল ছিল উইসলি ফ্লাওয়ার স্কুল, উইস তোমার লিটল ফ্লাওয়ার স্কুল, ইয়া। তোমার কি ওই উইস লিটল ফ্লাওয়ার স্কুলটা কোন কোন জায়গায় যেন ঢাকায় মনে আছে তোমার? এটা ঢাকার খুব সেন্ট্রালি ছিল। এটা কাকরাইলে, এবং সেই সময় এটা কিন্তু বেশ ভালো একটা স্কুল ছিল। কজ তখন তো আসলে পপুলেশন এত বেশি ছিল না যতটা এখন, খুব মানে ফ্লারিশ করেছে, খুব ওভারলি মানে ওভারহেলমিং হয়েছে, এতটা কিন্তু তখন ছিল না। এবং আমরা বেশ ভালো একটা গ্রুপ তখন ছিলাম উইথ লিটল ফ্লাওয়ার স্কুলে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার প্রাইমারি ভিত্তিটা তৈরি হয়েছে যে আমার বাসায় তো অবশ্যই মা বাবা, এবং সেই সাথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মানে ছোট ছোট প্রশংসা, যেমন আমার হাতের লেখা সুন্দর, কেউ এসে আমাকে সেই প্রশংসাটা করছে, আমি আমি কথা বলছি, কথা বলাটা হয়তো বা ভালো লেগেছে, প্রশংসাটা করছে, হয়তোবা আমি কোনো একটা উপস্থাপনা করলাম, এসে আমাকে প্রশংসা করছে। এই যে ছোট ছোট যে প্রেইজ গুলো, কাজগুলো আমি বাসায় শিখে তারপরে স্কুলে প্রেজেন্ট করছি, এটা কিন্তু ফার্স্ট ছিল আসলে উইন্স লিটল ফ্লাওয়ার স্কুল। তার মানে এবং তুমি উৎসাহ পেয়েছো নিজেকে এক্সপ্রেস করার যে উৎসাহটা। definitely. The thing is that West Little Flower School at that moment taught me in that way that যে আমি আসলে আমার পড়াশোনার পাশাপাশি নিজেকে শিক্ষিত করার পাশাপাশি, শিক্ষিত মানে এই নয় যে আমি মানে ক্লাস 1 2 3 4 5 6 সব পার হব। শিক্ষিত মানে হচ্ছে আপামর মোটা দাগে আমি আসলে মানুষ হিসেবে কিভাবে বড় হচ্ছি, আমি একজন অসহায়কে হেল্প করছি কিনা, আমার পাশে যে কাঁদছে তাকে আমি টিস্যু পেপার এগিয়ে দিচ্ছি কিনা, অথবা যে আসলে খুব খারাপ পরিস্থিতিতে আছে তাকে নিয়ে আমি আসলে চিন্তা করছি কিনা, যখন আনন্দের একটা সময় হচ্ছে তখন সবাইকে নিয়ে আমি কিভাবে আনন্দ করছি। এই যে ছোটখাটো জিনিসগুলো আমাকে তৈরি করে দেওয়াটা আমি মনে করি আসলে আমার প্রাইমারি যে স্কুল ছিল উইথ লিটল ফ্লাওয়ার স্কুল আমাকে খুব হেল্প করেছে, রিয়েলি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে হ্যাঁ, অনেক সময় থাকে না ওই যে এটাকে বলে গাইডিং স্টার টাইপের। তো এটা খুবই ইন্টারেস্টিং। অনেক সময় আমরা নিজেরাও হয়তো রিয়েলাইজ করি না, হয়তো একবারে বড় হওয়ার পরে আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ, ওই ওই যে আমার যে একটা স্পেসিফিক একটা গাইডিং যে একটা লাইন ছিল, সেই লাইনটা আমার কোথা থেকে সেটার উৎপত্তি হয়েছিল, এটা খুবই হুম, ইন্টারেস্টিং। তুমি ভিকারনেস এর কথা বলছো না, সেই ভিকারনেস এর আগে যেখানে যে ছোট হ্যাঁ, প্রাইমারি শুরু করেছো, তো তোমার কি কোনো স্পেসিফিক কোনো নিজের কোনো ওই অধ্যাপক অধ্যাপিকা অথবা কোনো টিচারের নাম মনে পড়ে যে তোমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছিল উইস লিটল ফ্লায়ারে? উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের আমি আরেকটু বলে রাখি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলেরও আগে আমি একটা বছর আমার কেজি আরেকটা স্কুল ছিল, কেজিতে পড়েছিলাম। ওটা আরেকটা ছোট্ট টাইপের একটা স্কুল ছিল। একদম আমার আব্বু আম্মু দুজনই যেহেতু অফিস করতেন, তারা দুজনই গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন। তো দ্য থিং ইজ দ্যাট দে হ্যাভ ডান উইথ মি, আমাকে খুব ছোটবেলাতেই স্কুলে দিয়ে দিয়েছিলেন কেজিতে। তো আমি যখন আমার মনে হয় আমার বয়স 4 অথবা 5 হবে, ছোট্ট একটা স্কুল। এবং ওই স্কুলে আমি প্রথম ফার্স্ট হয়েছিলাম, এবং আমি বুঝেছিলাম যে সবার মধ্যে আমি যদি ভালো করতে পারি
তাহলে এটা একটা ইমপ্রেশন তৈরি হয়, সবাই ভালোবাসে এবং আমি যে কাজটা করব সেই কাজটাও তাদের জীবনে ইম্প্যাক্ট করে। আমি তখন কিন্তু খুবই ছোট, এটা ক্লাস 4-5, হয়তোবা আরো চিন্তা মাথায় এসেছিল, বাট আমার কাছে এগুলো মনে নেই। বাট তারপর যখন উইজ লিটল ফ্লাওয়ার স্কুলে আসলাম, আসলে বাই এনি হাউ রিয়েলি ইটস ভেরি আনফরচুনেট, আমি খুবই নিজেকে দুর্ভাগ্য মনে করি যে টিচার ফার্স্ট আমার হাতের লেখার প্রশংসা করেছিলেন এবং উনি আমার হাত ধরে বলেছিলেন যে তোমার হাতের লেখা কিভাবে এত সুন্দর। তো আমার সেই দিনটা এখনো মনে পড়ে যে তার যে এক্সপ্রেশনটা, তার যে ফিলিংসটা টু মি, যে আমি একটা কাজ ভালো করেছি এবং তার ভালোবাসাটা আমার প্রতি এত সুন্দরভাবে হতে পারে, যেটা আমি যদি এখনো কোনো সময় খুব খারাপ পরিস্থিতিতে পড়ি, আমার মন যদি খারাপ হয়, মনে হয় যে না আমি ভেঙে পড়ছি, আমার তখন ঠিক ওই টিচারের মুখটা মনে পড়ে। আনফরচুনেটলি আমি আসলে তার নামটা টোটালি ভুলে গেছি, বাট আমার মনে আছে আমি তো ক্লাস 5 পর্যন্ত ছিলাম। তো উনি সবসময় আমাকে ইন্সপায়ার করে গেছেন। আই হোপ যে উনি যদি কোনোভাবে এই পডকাস্ট দেখে যদি তোমার হ্যাঁ, কাছে reach out ট্রু, করে দেন, সেটা খুবই ইন্টারেস্টিং হবে। ট্রু, রিয়েলি। যেটা তুমি বলতে চাচ্ছ, আই থিঙ্ক এটা আসলে অনেকে হয়তো বুঝতে পারে না যে যারা আসলে সাকসেসফুল হয়, যারা আসলে ভালো করে, একটা বড় বিষয় একটা তো হলো যে ওই ধরো যে স্কুলে গিয়ে বইয়ের পড়ালেখা করা তো একটা জিনিস, কিন্তু হুম, আরেকটা যে বড় বিষয় যেটা তুমি টাচ করলে, আত্মবিশ্বাস। এই ট্রু, আত্মবিশ্বাসটা তৈরি কিন্তু মানুষ আমি অনেকে দেখছি যাদের আত্মবিশ্বাস নেই, নিজেকে যে ড্রাইভ করার যে একটা বিশ্বাস, যে নিজের হুম, একটা খারাপ জায়গা থেকে অথবা সেখানে কিভাবে বের হয়ে আসতে হবে। এবং আমি নিজে সাইকোলজি নিয়ে একটু পড়ালেখা করেছি। অনেকে বলে যে ওই যে ছোটবেলায় ওই যে তুমি যে অ্যাপ্রিসিয়েশন গুলা, ভ্যালিডেশন গুলোর কথা বললে, শিক্ষক, বাবা-মা তারা যদি বাচ্চাদেরকে ভ্যালিডেট করে, তাদেরকে যদি এনকারেজ করে, যেটা হয় যে ওই বাচ্চাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। কারণ পৃথিবীতে তো অনেক আনসার্টেনটি আছে। কিন্তু ট্রু, সেই আনসার্টেনটির মধ্যে নিজের এবিলিটির প্রতি বিশ্বাস করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা ওই ছোটবেলায় একটা বাচ্চাকে শেখাতে হয় অথবা গুড, তাকে দিতে হয়। তুমি ট্রু, যে জিনিসটা কাজ করলে, আই থিংক প্রবাবলি ওই অ্যালং দ্য সেম লাইন, যে তোমার সেই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছিল যখন তুমি দেখতে পেরেছিলে যে আমি ক্লাসে ভালো করছি, টিচাররা আমাকে praise করছে। এবং যাতে সেটা হয় যে নিজেকে প্রুভ করার একটা মেন্টালিটি তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ, আলটিমেটলি সেটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে ল্যাটার ইন লাইফ। এনিওয়ে, ডেফিনেটলি, এখান থেকে ডেফিনেটলি। এবং আরেকটা ব্যাপার যেটা আসলে আমার কাছে মনে হয় আনন্দ, যে দ্য থিং ইজ দ্যাট সাইমultaneously ওয়েন তোমার সাথে যখন ভালো জিনিসগুলো হয়, খারাপ জিনিসগুলোও কিন্তু ঘটে, হ্যাঁ? ইটস ডাজন্ট মিন দ্যাট যে আমি খুব প্রশংসা পেয়েছি তাই বলে যে আমি খারাপ পরিস্থিতির মুখোমুখি হইনি তা কিন্তু না। আমি হয়তোবা বুলিড হয়েছি। হয়তোবা দেখা গেল যে ২-৩ জন ফ্রেন্ডের একটা গ্রুপ, সেটা আমার কেজি সেকশনেও হয়েছে, আবার উইজ লিটল ফ্লাওয়ার স্কুলে হয়েছে। আমার যদি উইজ লিটল ফ্লাওয়ারের অনেক ফ্রেন্ড আছে, তারা যদি দেখে তারা বুঝতে পারবে। তো বিভিন্ন ধরনের বুলিজ, বিভিন্ন ধরনের খারাপ ইনসিডেন্ট, কিংবা আমি পরীক্ষায় খারাপ করেছি, কিংবা খারাপ একটা ইনসিডেন্টই ঘটে গেছে। যেমন বিকরণের কাহিনী আসলে আমি বলব, বেশ কয়েকটা হয়েছেও যে আমি আমি তো আসলে ভয়াবহ রকমের দুষ্টু আগেও যেমন ছিলাম। আমার মনে হচ্ছে যে আমি বয়স হচ্ছে, ম্যাচিউর হচ্ছি, বাট দুষ্টুমিটাও আসলে আমার মধ্যে কাজ করে। অল টাইম আমার মনে হয় নিউরো ওয়্যারিং এ ওয়্যারটা হয়ে একটু দুষ্টুমি ভাবটা থেকেই যায়। যাই হোক, তো এই দুষ্টুমির জন্য তো আসলে বকাঝকাও কম আমি খাইনি। কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে কি সবসময় যে খারাপ জিনিসগুলো ঘটবে, কিন্তু সেই সাথে ভালো জিনিসগুলো আসলে তুমি তোমার জীবনের সাথে কোনটা কনজাংক্ট করে নিবে, সেজন্য কিন্তুই তোমার ফ্যামিলি। এই জন্যই কিন্তু তুমি দিন শেষে তোমার স্কুল শেষ করে, তোমার কলেজ শেষ করে তুমি যখন বাসায় যাও, তুমি কতটুকু নিয়ে বাসায় যাবে, কতটুকু তুমি তোমার মা বাবার সাথে শেয়ার করবে। যেমন এখন কিন্তু আমি দেখি যে ছেলেমেয়েরা স্কুল কলেজ শেষ করার পরে মোবাইলে মোবাইলে খুব বেশি অ্যাটাচ থাকে, মোবাইল গেম খেলছে কিংবা বন্ধুদের সাথে খুব ঘুরছে। বাট আমাদের সময় তুমি আমি আনন্দ, হয়তো বা তুমিও মনে করবা, হয়তো বা আমিও মনে আছে আমি বাসায় গেলে আমি স্কুলের সমস্ত গল্প যতক্ষণ না পর্যন্ত আমার আব্বু আম্মুকে না বলতাম, আহ আমার ভালো লাগতো না। মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব গল্প বলবো, খারাপ থেকে শুরু করে ভালো, সমস্ত এই যে একটা সততা, মানে আহ আমি ভালো কাজও করেছি, খারাপ কাজও করেছি, খুব খারাপ কাজও করেছি, এমনও হয়েছে যে হয়তোবা আমি মানে বেশ খারাপ, মানে হয়তোবা কারো খুব ঝামেলাও করে ফেলেছি, সে ধরনের কোনো কিছু এসেও কিন্তু আব্বু আম্মুর সাথে শেয়ার করছি। এটাই কিন্তু শুরুতে তোমাকে বলছিলাম যে
বাবা মা ব্যাপারটা হচ্ছে যে শুধু শাসন করে তা কিন্তু না, কোনটা ভালো কোনটা খারাপ তারা তখন ধরিয়ে দেয় যে তুমি এই কাজটা করেছিলে, এটা আসলে কতটুকু তোমার জীবনে ইম্প্যাক্ট ফেলেছে, কতটুকু কি করবে, সেই ব্যাপারটা আসলে। তারপরে তো আসলে ভিকারুননিসার লাইফটা শুরু হয়ে গেল ক্লাস 6 থেকে। এটার জার্নিটাও কিন্তু খুব মজার। আচ্ছা তাহলে যেটা তুমি বললে যে সেই স্বতঃস্ফূর্তটা মানে ছোটবেলায় যেটা হয় যে বাইরের মানুষ আর ঘরের মানুষ মানে হুম। ঘরের মানুষ একই সাথে শাসন করছে, আবার তারা একই সাথে তোমাকে বলছে যে আচ্ছা এই জিনিসটা ঠিক এভাবে করলে বেটার হতো, রাইট? এনিওয়ে, তো আহ ইন্টারেস্টিংলি আমরা আমি উইলস লিটল ফ্লাওয়ারের কথা জানতাম না। তো সেখান থেকে তার মানে ক্লাস 5 এ তুমি বৃত্তি পরীক্ষা, আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিল, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। তার আগে ঢুকেছিলে বিকর্নিসতে নাকি না, পরে? আমি বৃত্তি পরীক্ষার পরে ঢুকেছি। আমি বৃত্তি পরীক্ষার পরে ঢুকেছি। আমি বৃত্তি পরীক্ষা দিয়েছিলামও, বাট বাই এনি হাউ, যেমন খুব মজার একটা ঘটনা। যেমন আমি এখন তো ইউকে তে আছি। তো এখন আমার সব কনসালটেন্টরা যারা আশেপাশে তারা অনেক লম্বা। দে আর সো টলার দ্যান মি। তো আমি সেদিন একজন কনসালটেন্টকে বলছিলাম যে ওয়াই ইউ অল আর সো টল অ্যান্ড আই এম জাস্ট লাইক হাফ অফ ইউর লেংথ। মানে আমি সবার থেকে এত ছোট। ওই হুম, সময়টা যেটা ঘটনা ঘটে আসলে বৃত্তি পরীক্ষার সময় আমার জন্ডিস হয়ে যায়। তো এটা হেপাটাইটিস এ অথবা ই, যাই হোক, এটা একটা ঘটনা। ওই ঘটনা আসলে আমার গ্রোথটা কমে যায়, হয়তোবা আমি অনেক লম্বা হতে পারতাম। তো ইতিহাস হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারতো, যাই হোক। তো ওই সময় লম্বাটা আমার কমে যায়। তো যাই হোক, এরকম জন্ডিস, তারপর বৃত্তি পরীক্ষা, তারপরে আমার মা আসলে আমার জীবনে একটা বেশ বড় ধরনের ভূমিকা রেখেছিল। আমার আম্মু আহ সে আসলে বুঝেছিল যে আসলে মানুষ তৈরি হওয়ার জন্য, ভালোভাবে তৈরি হওয়ার জন্য, ভালোভাবে শুধু পড়াশোনা না, উইসলিডল ভালো ছিল, কিন্তু ভালো স্কুলের কিন্তু একটা ব্যাপার থাকে। ভালো স্কুলিং, ভালো টিচারিং, ভালো এনভায়রনমেন্ট, এবং সেই এনভায়রনমেন্টের সাথে আসলে আমাকে আরো রসদ কি দিচ্ছে, মানে আমাকে আরো কি ইনপুট দিচ্ছে, এবং আমি কিরকম তৈরি হচ্ছি, তার জন্য কিন্তু ভালো স্কুলিং খুব ইম্পর্ট্যান্ট। তো এটা তুমি হয়তোবা জানো, এবং সেই সময় বিকর্নেসটা খুব ভালো একটা ফরম্যাটে ছিল, হয়তোবা এখনো আছে, যদিও এটা আজকে থেকে 1990, 91, 92 সালের ঘটনা। তো ওই সময় আমার মাই এক ধরনের মানে বেশ তোড়জোড় করে বিকর্নেসের ব্যাপারটা নিয়ে আসে, এবং বাই এনি হাও বেশ কম্পিটিশন হয় সেই পরীক্ষাটায়। তো বাই এনি হাও, যাই হোক, আমি সেখানে ঢুকে যাই। এবং আসলে ভিকারনেসের লাইফটা আমার কাছে মনে হয়েছে কি জানো, উইলস লিটল ফ্লাওয়ারটা ছিল একটা ভিত্তি, একটা হুম, হুম। স্টেজ। আমি শুধু জানি যে এই স্টেজে আমাকে দাঁড়াতে হবে। আমি জানি যে স্টেজে দাঁড়িয়ে আমি গান গাইতে পারি, আমি স্টেজে দাঁড়িয়ে আমি কবিতা আবৃত্তি করতে পারবো, স্টেজে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো, আর স্টেজে দাঁড়িয়ে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড। কিন্তু ভিকারনেসের যে ব্যাপারটা শেখালো সেটা হচ্ছে শুধু স্টেজে দাঁড়িয়ে কাজ করলেই যে তোমার কাজটা কাজ হবে, ব্যাপারটা তা না। বিকর্নেসা আমাকে শিখিয়েছে লিডারশিপ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আমার মতামতটাকে আমি আসলে কিভাবে স্ট্যাবলিশ করব, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং আমার মা ছোটবেলা থেকেই বলতো কেন ভালো স্কুল দরকার, যেটা আসলে বিকর্নেসা তৈরি করে। ব্যাপারটা এরকম না যে আমি আসলে পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি, মানে আমি একদম মানে নাম্বার 1 থেকে একদম পুরা সুপার হিরোইন হয়ে গেছি, সেরকম না কিন্তু। আমি নিজেকে আরো কিভাবে পলিশড করব, সেই ব্যাপারটা আমি শিখেছি হচ্ছে বিকর্নেসা থেকে। এটা কিন্তু ট্রু। মানে আমি কিভাবে আসলে একটা কঠিন জায়গায় গিয়ে নিজেকে বিল্ড আপ করতে পারবো, কিভাবে আমার মতামতটাকে আমি স্ট্যাবলিশ করতে পারবো, কিভাবে একটা স্টেজে দাঁড়িয়ে আমি আসলে একটা লিডারশিপ নিয়ে নিতে পারবো, এবং তুমি লিডার। তুমি কোন স্পেসিফিক এক্সাম্পল দিবে যে মানে পিভট কোন মুহূর্ত ছিল তোমার ক্লাস ইন 8 দ্যাট ইন ক্লাস? দ্যাট ওয়ে, ইফ ইউ উড সে দ্যাট, লাইক বিকর্নেস একটা ব্যাপার ছিল। যেমন আমার ফ্রেন্ডরা যদি এই পডকাস্ট দেখে, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিটা রোল অনুযায়ী 4টা গ্রুপ ছিলাম আমরা। আমি যদি মনে করে থাকি, 4টা গ্রুপ ছিলাম: অপরাজিতা, দোলন চাপা, দেন হাসনা হেনা, ওয়ান অ্যানাদার, আমি ঠিক ভুলে গেছি। তো এই যে 4টা গ্রুপ, আমি অপরাজিতাকে লিড করতাম। তো এই যে একটা
মানে ক্লাসের ক্যাপ্টেন হওয়ার সাথে সাথেও আমি যে একটা গ্রুপের ক্যাপ্টেন, এবং এই গ্রুপের কাজটা হচ্ছে পরীক্ষা কোঅর্ডিনেট করা, কারা কালচারাল সেকশনে যাবে, কারা উইক স্টুডেন্ট, কারা গুড স্টুডেন্ট, তাদেরকে কিভাবে মনিটর করা, কিংবা টিচার যখন আসছে তখন তার আগে স্টুডেন্টদেরকে কিভাবে আমি তৈরি করব, কিভাবে যখন 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 টিচার চলে যাবে তারপরে আমি স্টুডেন্টকে কিভাবে রাখবো। আমার এই স্টুডেন্টরা শুধু যে স্টুডেন্ট তা না, কিন্তু তারা কিন্তু আমার ফ্রেন্ড, তারা কিন্তু মানে কেউ আমার ফ্রেন্ড, কেউ আমার এনিমি, যাই হোক, কিন্তু বাট দে অল আর মাই ক্লাসমেটস। বাট তাদের সাথে কিন্তু আমার ক্লাসমেট হিসাবেও মানে অ্যাটিটিউডটা বজায় রাখতে হবে, আবার হুম, লিডারশিপটাও রাখতে হবে, আবার হুম, আমার মতামতটা তাদেরকে বুঝাতে হবে। এই যে একটা ব্রড ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আমি বিকারণেসে শিখেছি, ইটস ট্রু। এবং আমি বলবো এখনো আমি যখন আসলে একটা বিদেশে একা হাঁটি, আমি এখন এখানে যেখানে আছি ইউকেতে একদমই কিন্তু একা, এবং এখানে আমার পরিবারের কেউই থাকে না, আমি এখানে কাউকেই চিনি না। বাট আমি যখন একা হাঁটি আমার নিজেকে একা মনে হয় না, আমার মনে হয় যে আমি আসলে লিডার। আমার চারপাশে অনেক মানুষ, আমি লিড করছি, আমার জীবন লিড করছি, সাথে আমি আরো মানুষকে লিড করছি। এবং এই লিডিং ক্যাপাবিলিটিটা আমার আসলে তৈরি হয়েছে বিকর্নেসে। এটাও খুবই ইন্টারেস্টিং যে তার মানে হুম। আহ, এখন আমি বুঝতে পারছি যে তুমি ভিকারুননিসা তোমাকে যেটা শিখিয়েছে সেটা হলো যে আহ, ওখানে তুমি ক্যাপ্টেন হয়েছিলে এবং ওই তোমার পুরো সেকশনটা তোমাকে ম্যানেজ করতে হয়েছিল, এবং তোমাকে একদিকে তোমাদের টিচার তোমাকে যে রেসপন্সিবিলিটি দিচ্ছিল সেটাকে তোমাকে ম্যানেজ করতে হতো, কিন্তু অবশ্যই সেটা এক্সিকিউট করতে গেলে তোমার ক্লাসমেটদের সাথে কনফ্লিক্ট হবে ট্রু, সেটাও ম্যানেজ করেছো, এবং ট্রু। সবকিছু সাকসেসফুলি করতে পেরেছো। হয়তো ভুল করেছো, সেখান থেকে শিখেছো। সেই শিক্ষাটাই তুমি এখন সেই যে তোমার গ্রোথটা হয়েছে অ্যাজ এ লিডার, সেটা তুমি এখন সেটা সেটাকে ভ্যালু করতে পারো, তাই তো? True, 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 ওই true. দেখি যে ওখানে ক্যাপ্টেন কি তুমি পুরো টাইমটা তুমি ছিলে সেই অপরাজিতা? না, 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 ডেফিনেটলি কিন্তু সেটাতে অবশ্যই সেটা রদবদল হতো, কিন্তু চেঞ্জ হতো। এবং এটাও একটা বড় ব্যাপার যে একটা ডিসিপ্লিন, হ্যাঁ, একটা ডিসিপ্লিন এবং ক্ষমতা, যে আমি চিরজীবন আমার মধ্যে ক্ষমতাটা আমি রাখতে পারবো না, ক্ষমতা যে অল টাইম এক্সচেঞ্জেবল, এবং ক্ষমতা এক্সচেঞ্জ করলে কিন্তু আসলে এক্সপেরিয়েন্সও কিন্তু আসলে এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, মানে যে জায়গাটায় আমি ক্ষমতায় ছিলাম, আমি যখন আসলে রাজা থেকে প্রজা হলাম, প্রজা থেকে রাজা হলাম, তখন কিন্তু আসলে একটা বিশাল পরিবর্তন হয় কিন্তু। তো এই পরিবর্তনটার সাথেও তুমি কিভাবে খাপ খাবে, এবং যখন তুমি প্রজা হয়ে গেলে তখন কি আসলে তুমি কোনোভাবে তোমার লিডারশিপটা বজায় রাখতে পারো? যখন তুমি লিডার ছিলে, তো তুমি প্রজা হয়েও কি আসলে লিডারশিপটা বজায় রাখতে পারো কিনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে তুমি যখন প্রজার আছো, মানে প্রজার মধ্যে বসে আছো, তখনও কিন্তু তোমার লিডারশিপটা কিন্তু বেশ ভ্যালুয়েবল, কিন্তু এটা ক্রুশিয়াল, পিভটাল, আই উড সে। মানে এটা খুব ইম্পর্টেন্ট। এবং ধরো যখন তুমি ক্যাপ্টেন ছিলে, যখন তুমি রাজা, তখন কিন্তু অনেক কাজ ধরো তুমি করতে পারোনি, ধরো হয়তোবা তুমি সায়েন্স ক্লাবে পার্টিসিপেট করতে পারোনি, তখন হয়তোবা ডিবেটিং ক্লাবে পার্টিসিপেট করতে পারোনি, তখন হয়তোবা বেশ কয়েকটা ধরনের ইভেন্ট হয়েছে, ইভেন্ট গুলো তুমি করতে পারোনি, কেননা তুমি তখন ক্লাসের বিভিন্ন কাজে, টিচারদের বিভিন্ন কাজে, মানে অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন কাজে ইউ আর ইনভলভড অ্যাট দ্যাট টাইম। বাট যখন তুমি প্রজা হলে, যখন তুমি আদার্স ক্লাসমেটদের মতো হয়ে গেলে, তখন কিন্তু তুমি এই কাজগুলোতে ইনভলভ হলে, তোমার পড়াশোনার পাশাপাশি, ডেফিনেটলি তোমার পড়াশোনার পাশাপাশি তোমার ক্লাস চলছে, তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, তোমার অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে, সব হচ্ছে, বাট সেই সাথে তুমি এই ক্লাবগুলোতে পারফরমেন্স করে তুমি কিন্তু তোমার ক্লাসের জন্য যখন ভালো কিছু একটা নিয়ে যাচ্ছ, আলটিমেটলি কিন্তু এটা আসলে ইনডিরেক্ট একটা লিডারশিপের কাজ করছে কিন্তু। বাট নট দ্যাট ওয়ে যে তুমি তোমার ক্লাসকে তখন লিড করছো, বাট তুমি তোমার ক্লাসকে রিপ্রেজেন্ট করছো। সো রাইট। আসলে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু তুমি যদি আসলে চিন্তা করো, মানে আমি খুব ছোট ভার্সনে বললাম, আরো তো আসলে মানে আমার চোখ কিংবা আমার ওপিনিয়ন, আমার মতামত তখন হয়তো বা এগুলো এত ক্লিয়ার ছিল না। আমি জিনিসটা হয়তো বা যেভাবে আমি অ্যানালাইজ করি, আমারও সিমিলার এক্সপিরিয়েন্স হয়েছে। তা আমিও জাপানে গিয়েছিলাম। আমিও আমি ছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, সেখান থেকে হুম, নটরডেম। হুম, যেটা তুমি সেটার মেইন হচ্ছে যে
একটা হলো ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন, যে তুমি ইন্ডিভিজুয়াল হিসেবে তোমার হবি, তারপর তোমার কেউ হয়তো পিয়ানো বাজাতে ভালোবাসে, কেউ হয়তো ধরো যে গিটার বাজাতে ভালোবাসে, কেউ কবিতা আবৃত্তি করতে ভালোবাসে, তুমি যে বলে যে রিপ্রেজেন্ট করা, যে তোমার যদি ইউনিক কোনো গুণাবলী থাকে, ক্যাপাবিলিটি থাকে, সেটা দিয়ে তুমি তোমার ক্লাসকে রিপ্রেজেন্ট করতে পারো। ওই আমার ক্লাসে এই ছেলেটা এই কাজ, এই মেয়েটা এই জিনিসটা ভালো বলে, সেখান থেকে তুমি ক্লাসে সুনাম নিয়ে আসতে পারো। এটা একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যাপাবিলিটি। আরেকটা যেটা হলো যে উই গ্রুপ ক্যাপাবিলিটি, মানে গ্রুপের মধ্যে একটা গ্রুপের একটা ডায়নামিক্স থাকে, রাইট? একটা গ্রুপের একটা কালচার থাকে, যেরকম অপরাজিতার হয়তো একটা কালচার ছিল, অন্য একটা ক্লাসের আরেকটা কালচার থাকে। সেই কালচার গুলো অনেক সময় সেট হয় ওই গ্রুপটাকে রান করছে, যে লিডার সে কিভাবে লিড করছে, যে টিচার সে কিভাবে টিচ করছে। কোন কোন গ্রুপে হয়তো ফ্রিডম বেশি দেওয়া হয়, কোন কোন গ্রুপে হয়তো ফ্রিডম কম থাকে, অনেক সময় সেটা ওই হেড লিডার অথবা হেড মাস্টার তার উপর থেকে ডিটারমাইন্ড হয়। আরেকটা যেটা বললে যে লিডার হয়ে লিড করা, আর হচ্ছে আলটিমেটলি ফলো করা। কারণ তুমি যখন লিড করছো তখন তোমার হাতে সেই পাওয়ারটা থাকে যে অন্য আরো 10 জন তোমার কথা শুনছে। কিন্তু সেই তুমি নিজের লিডার যখন ডিমোটেড হয়ে তুমি যখন ফলোয়ার, তখন তুমি বুঝতে পারো যে আসলে আমার লিডারশিপটা কি ভালো ছিল। হ্যাঁ, মানে হ্যাঁ, 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 ট্রু। নিজেকে মিররে, মানে আয়নাতে নিজেকে দেখার মতো অনেকটা। তার মানে আমি হয়তো ভালোভাবে করতে পারিনি। আবার যদি তুমি ভালোভাবে করে থাকো, তাহলে হয়তো তোমার ক্লাসমেটরা হয়তো তোমাকে বলেছিল যে না তুই তো ভালো ছিলি, এখনকার লিডারটা। হ্যাঁ, 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 রাইট, রাইট। সবকিছু থেকেই আসলে আমরা শিখি। তো ইন্টারেস্টিং যে তুমি আমার যেটা মনে হয় যে তুমি তোমার ভিকারনেস এর এক্সপিরিয়েন্সটাকে যেভাবে ডিফাইন করছো, যে তুমি সেখান থেকে অ্যাডাপ্টেবিলিটি শিখেছো, মানে কিভাবে ওই ডাইনামিক্স গুলোর সাথে অ্যাডাপ্ট করতে হয়। ট্রু। এবং এটা তোমার এখন ইউকে তে এতদিন পরে আসার পরে সেটা তোমার কোনো না কোনো ভাবে সেটা সেটা তোমাকে এখনো ইন্সপায়ার করে, তাই তো? ইন্সপায়ার করছে, হ্যাঁ, ডেফিনেটলি। কজ আমি যখন তোমার উইথ লিটল ফ্লাওয়ার স্কুল থেকে গেলাম ভিকারুনেসা, তুমি বুঝতেই পারতেছো যে ভিকারুনেসা আসলে যারা ভর্তি হয় তখন সারা ঢাকা কিংবা সারা বাংলাদেশ থেকে বেশ ভালো ভালো মেয়েরা, মানে ভালো ভালো জায়গা থেকে এবং বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সেস থেকে কিন্তু তারা ওই স্কুল কলেজে পড়ে। একটা বিশাল পরিধি কিন্তু। তো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কিন্তু এত বড় ছিল না, মোটামুটি মোটামুটি টাইপের ছিল। তো ওইখান থেকে যখন আমি বিকারনেসে গেলাম, সেখানে কোপ আপ করা, সেখানকার সিচুয়েশন গুলোকে গ্র্যাব করা, পড়াশোনাটাকে ধরা, কিংবা সেখানকার মানুষজনকে ফলো করা, সেখানে আমি কিভাবে অ্যাডাপ্টেড হব, আমি নিজেকে কিভাবে অ্যাডাপ্টেড করব, আমি সবকিছু কিভাবে অ্যাডাপ্ট করব, এটা কিন্তু আসলে ফার্স্ট ব্যাপারটা আসলে হয়েছে এই বিকারনেসে, রিয়েলি। এবং এই জন্য আসলে আমি আমার আম্মুর কাছে চিরকৃতজ্ঞ। মানে আরো তোমার মতো যারা আরো 8-10টা ভালো মেয়ে ছিল, আরো ট্যালেন্টেড যারা, তুমি একটু বড় পরিসরে গিয়ে তাদেরকে চিনতে পারলে, কিন্তু সেখানে ডেফিনেটলি। সে নিজেকে হারিয়ে ফেলার সম্ভাবনাও থাকে, কিন্তু হ্যাঁ, সেখানে নিজেকে খুঁজে বের করে কিভাবে নিজেকে এস্টাবলিশ করা যায়, ট্রু, রাইট? ট্রু, তো ট্রু। সেক্ষেত্রে এখন লেটস জাম্প ইনটু যে আলটিমেটলি আমাদের বাংলাদেশে যেটা আমাদের দুইটা মেইন ইভেন্ট থাকে, একাডেমিক ইভেন্ট। একটা হলো এসএসসি শেষ করার পরে তারপরে আমরা আলটিমেটলি সায়েন্স চুজ করি, অথবা বিজনেস অথবা আর্টস চুজ করি, কমার্স চুজ করি। এই শুরু থেকেই জানতে যে তুমি সায়েন্সই চুজ করবে, তুমি তো এখন ডাক্তার, মানে ওইটাই তো তোমার প্রথম ডিসিশন ছিল যে আচ্ছা আমি ডাক্তার হতে চাই, লাইক আমি ইঞ্জিনিয়ার হতে চাই। সেই জিনিসটা কবে তুমি প্রথম চিন্তা করেছিলে যে তুমি ডাক্তার হবে ভবিষ্যতে? সোফার আসলে এতটা আমার মনে নেই, তবে আসলে যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে যে আসলে আহ, আমার আমার কাজিনরা কিন্তু বেশ মানে বলা চলে খুব ব্রিলিয়ান্ট ছিল, এটা আমি জানি। আমার মনে হয় এটা তুমিও জানো, আমার কাজিনরা বেশ ব্রিলিয়ান্ট আমার চারপাশে, তাদের সাথে কথা বলেছি সবসময়। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা মা, এবং আমার বাবাও সায়েন্স ছিল, আমার চাচা তিনিও সায়েন্সের ছিলেন, আমার চাচা তো ডক্টর, তাদেরকে ডক্টর হিসেবে দেখেছি, চাচা চাচি। তো আমার কাছে আসলে মনে হয়েছে যে ডক্টর পেশাটা খুব ইন্ডিপেন্ডেন্ট একটা পেশা, আমি যখন যেখানে খুশি যেখানে মুভ করতে পারি, এমনকি আমি
চাইলে যেকোনো একটা জায়গায় আসলে টেবিল চেয়ার নিয়ে বসে গিয়েও আমি আসলে আমার আমার পেশাটাকে আমি এক্সিকিউট করতে পারি। তো এটা যে আমি আসলে ওই সময় বুঝতে পেরেছি তা কিন্তু না। বাট আমার মা এবং আমার বাবা এই ব্যাপারটা আসলে আমাকে বুঝিয়েছে যে আসলে সায়েন্সে কি করা যাবে, কমার্সে কি করা যাবে, আর্টসে কি করা যাবে। তো আমার কাছে আসলে মনে হয়েছে আমি যদি সায়েন্সে আসি, সায়েন্স থেকে আমি যেকোনো জায়গায় যেতে পারবো। আমি কিন্তু তখনও জানি না যে আমি আসলেই ডাক্তার হতে পারবো কিনা। কজ আসলে মেডিকেলে চান্স পাওয়াটা খুবই কম্পিটিটিভ। ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া খুবই কম্পিটিটিভ। আমি জানি না যে তখন পর্যন্ত আমার এসএসসি রেজাল্ট কেমন হবে, এইচএসসি রেজাল্ট কেমন হবে। অনেক কিছুতে ডিপেন্ড করে, তাই না? তো এতটুকু আমি তখন জানতাম যে আমি সায়েন্স থেকে যেকোনো জায়গায় আমি যেতে পারবো। সেটা আইবিএ হোক, সেটা ল হোক, সেটা হোয়াটএভার এনি সাবজেক্ট। তো যার জন্য আসলে আমার সায়েন্সটা নেওয়া। এটা কিন্তু এটা সত্যি কথা। তো মানে আসলে বুঝে হোক না বুঝে হোক ওই ব্যাপারটা ওইভাবেই নেয়া যে আসলে আমি সায়েন্স থেকে যেকোনো জায়গায় চলে যেতে পারবো। যেমন খুব ছোটবেলায় আমার মনে আছে যে আমি আসলে পাইলটও হতে চেয়েছি। এমন একটা ব্যাপার ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে সায়েন্স থেকে আমি আসলে প্লেনও চালাতে পারবো, ঘোড়াও চালাতে পারবো। সমস্ত কিছু সম্ভব। তো যার জন্য আসলে আমার সায়েন্সটা নেয়া। তার মানে অনেকে থাকে যেরকম ছোটবেলা থেকেই থাকে যে না আমি ওইটাই হতে চাই। সেটাই যে আল্টিমেটলি সে চুজ করে তা না। তোমার ক্ষেত্রে সেটা অপোজিট যে তুমি আসলে তোমার কোনো নির্দিষ্ট কোনো ছিল না যে আমার এটাই হতে হবে। তুমি হুম, তো তোমার অপরচুনিটিটা একটু ডাইভার্সিফাই করতে চেয়েছিলে যে দেখা হ্যাঁ, যাবে কি হয়। ট্রু, আমি ট্রু। আমি সায়েন্সেই থাকবো। পরে আমি দেখবো যে আমার কোন অপরচুনিটিটা আমার হাতে আসে। হুম। যেমন ইন্টারেস্ট আসলে মোটা দাগে একটা বড় কথা কি আমি তোমাকে তো ১ম এই বলছিলাম যে আসলে আমার মা-বাবা কিন্তু কখনোই আমার ক্যারিয়ার বলো, আমার কিংবা আমার ওভারঅল লাইফ বলো, কখনোই কিন্তু জোর করেনি। সাধারণত মেয়েদের আ মানে জীবনে কিন্তু তাদের মা-বাবা প্রচন্ড রকম একটা ফোর্স করে। এটা করো, এটা করো, এটা করো। তারা কখনোই করেনি কিন্তু। দে ওয়ার অলওয়েজ রিলাক্টেন্ট। মানে তারা সবসময় আমাকে স্পেস দিয়েছে। তুমি চিন্তা করো। তুমি তোমার মতো করে চিন্তা করো। তোমার মতো করে তুমি ঘোরো, ফেরো, কোনো অসুবিধা নেই। তো হুম, এইজন্য আসলে আমার মধ্যে কখনো চাপ কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়নি যে, না আমাকে এটাই হতে হবে এবং হুম। এটার জন্য আমাকে এটাই করতে হবে। এটা একটা ভালো দিক এবং এটাকে আসলে নেগলেক্ট করে দেখার কিছু নেই। এবং হুম, ট্রু। এবং সত্যি কথা বলতে তুমি যেটা বললে যে ফ্রিডম পাওয়া, আমি বলব যে আমার ক্ষেত্রেই হয়তো এটা ব্যতিক্রম ছিল। আমি অনেক আ আ একটু ফোর্স এর শিকারই হয়েছিলাম। আল্টিমেটলি আমি যা চেয়েছি সেটাই আমি করেছি। কিন্তু যেটা হয় যে বাবা-মার কাছ থেকে সেই সাপোর্টটা পাওয়া এবং ফ্রিডমটা পাওয়া হুম, এবং উপলব্ধিটা থাকা যে আচ্ছা আমি যে পথেই যাই না কেন আমার বাবা-মা আমার সাথে থাকবে। সেই সেন্সটা বাংলাদেশে আমি বলব অনেক ছেলেরও থাকে না, আবার অনেক মেয়েরও থাকে না এবং থাকে না। এর আ থাকলে ভালো নাকি না থাকলে ভালো আমি জানি না। কিন্তু সেটা থাকলে পরে আল্টিমেটলি যেটা হয় যে তোমার মধ্যে সেই ইন্সপিরেশন টা থাকে তৈরি এবং হয়। তুমি নিজের আ নিজের খুশি মতো পছন্দ মতো চুজ করতে পারার যে আনন্দটা সেটা আসলে অনেক সময় যেটা হয় না যে ক্যারিয়ার চুজ করা এক জিনিস আর ক্যারিয়ার এনজয় করা আরেকটা জিনিস। ট্রু। অনেকে ক্যারিয়ার চুজ করে, নট নেসেসারিলি সেই ক্যারিয়ারটা সে প্যাশনেটলি এনজয় করতে পারে। তো ওই ২ টা জায়গার মধ্যে আমি ডিফারেনশিয়েট করতেছি আরকি যে আমার মনে হয় যে বাবা-মা একটা বড় রোল প্লে করতে পারে যাতে করে কারণ জীবনটা তো আসলে অনেক কঠিন। যে পথেই যাও না কেন এবং সেই ট্রু। পথে ভালো করতে পারাটা অনেক কঠিন এবং বাবা-মা কিভাবে ওই জায়গায় সাপোর্টিভ হচ্ছে সেটা একটা বড় রোল প্লে করে এবং হুম। এই এটা নাইস যে তুমি শেয়ার করছো। তোমার একটা কথা যেটা বারবার ফুটে আসে যে তোমার মা স্পেসিফিক্যালি যে খুবই সাপোর্টিভ ছিল এবং তুমি ট্রু। সেই কথাটা আন্টি হয়তো আন্টি হয়তো শুনলে হয়তো বুঝতে পারবে। না, প্রথম যেমন আমি একটা কথা বলতে চাই আনন্দ, সেটা হচ্ছে আমি যেমন এখনো দেখি এবং সেই সময়েও আমি আমার অনেক ফ্রেন্ডদের মাদের মধ্যে একটা ব্যাপার দেখতাম এবং আমার মা কিন্তু কখনো এই ব্যাপারটা আমার মধ্যে ঢুকায়নি। যেমন আ মেয়েরা যতটুকুই পড়াশোনা করুক না কেন, শেষ পর্যন্ত কি হবে? বিয়েই তো করবে। বিয়েই হবে। বিয়ে করে তারপর জামাই যা চাবে সেভাবে চলবে। এটা কিন্তু রাইট, আসলে মোস্ট অফ দ্যা আমি বলছি না যে আসলে মানে হয়। মোস্ট অফ দ্যা ফ্যামিলিতে হয় এবং ওই সময় আমার যে ফ্রেন্ডরা আমার আশেপাশে তাদের কিন্তু আসলে তারা বয়ফ্রেন্ড কিংবা মানে আ এ ব্যাপার আমার যে ছিল না তা না। ডেফিনিটলি আমারও ছিল। কিন্তু আমার মানে ব্যাপারটা হচ্ছে আমার মা সবসময় যে ব্যাপারটা বলেছে যে, "আগে পড়াশোনা। আগে নিজের লাইফটা তৈরি করা। তারপরে আল্টিমেটলি
ইন দ্যাট ওন ওয়ে সাইমultaneously হয়তোবা তোমার জীবনে সেটা হয়তোবা একটু পরে হবে, কিন্তু সব হবে, বাট তুমি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তৈরি করবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার মা এই ব্যাপারটা খুব ছোটবেলায় বলেছিল, এবং স্টিল আমার মা বলে। এবং আমি Right. আসলে আমার মায়ের কাছে চিরকৃতজ্ঞ যে আসলে এইভাবে যে আসলে তৈরি করেছে, এটা আসলে বিশেষ করে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলিদেরকে এই ব্যাপারটা আসলে বলা উচিত। ট্রু কিন্তু। এবং তুমি যদি দেখো এখন ওইটাই তো যে তুমি নিজে এখন ইউকে তে আছো, আমরা সেই হুম, গল্পে আগে যাব যে হুম, ফ্রিডমটা অনেকেই পায় না। যে কারণে হয় যে অনেক মেয়েরা তুমি যদি অন অ্যাভারেজ দেখো যে আমরা তো এখন দুইজনই পশ্চিমা বিশ্বে থাকি, এখানে মেয়েরা কতখানি, এখানে আমেরিকায় টু বি অনেস্ট মেয়েরা গড়পড়তা এখন ছেলেদের থেকে এগিয়ে, সত্যি কথা বলতে, আচ্ছা। পড়ালেখা থেকে একাডেমি অ্যাচিভমেন্টের থেকে। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা অলমোস্ট রিভার্স, ম্যাক্সিমাম হুম, মেয়ের পিছিয়ে যায়। সেটা হচ্ছে ফ্যামিলির কারণে, তাকে বাচ্চা নিতে হুম, হবে, হুম, তাকে হুম, আলটিমেটলি গ্রাজুয়েশনের পরপরই তাকে বিয়ে করতে হবে। অনেকে হয়তো গ্রাজুয়েশন শেষই করতে পারে না, হুম, দেখা ছেলে দেখে তার সাথে বিয়ে হওয়াটাই সেটাই হচ্ছে একটা মেয়ের জীবনের লক্ষ্য, এভাবে অনেকটা হুম, তার সেট করে দেয়। এবং তো মানে অনেকে যারা তোমার মতো যারা আছে, তারা যারা সেই জায়গাটা থেকে নিজেকে উত্তরণ করতে পেরেছে, আহ এবং অবভিয়াস আমি বলছি না যে এটা ভালো নাকি ওটা খারাপ, সেটা বলছি না, কিন্তু সেই চয়েসটা যে তুমি নিজে নিতে পারতেছো সেটা হচ্ছে সেটাই। সবচেয়ে। এবং এটাই একটা ব্যাপার। যেমন আনন্দ, তোমার তোমার এই কথাটা খুব মানে ভালো তুমি বললা যে আসলে এই যে এগিয়ে থাকার ব্যাপারটা, যেমন এই যে ছেলে আর মেয়ের এগিয়ে থাকার ব্যাপারটা, আমি যদি তোমার সাথে একটু শেয়ার করি এখানে, যেমন আমি যখন বিকারণেসা থেকে এসএসসি এইচএসসি পার হয়ে সায়েন্স টাইন্স নিয়ে যখন এসএসসি এইচএসসি পার হয়ে যখন এই যে মেডিকেল কলেজে আসলাম, মানে মেডিকেল কলেজ একটা কম্পিটিটিভ পরীক্ষা শেষ করে যখন মেডিকেল কলেজে ঢুকলাম, আমার মেডিকেল কলেজ ছিল ফরিদপুর মেডিকেল কলেজ। সেইটার এনভায়রনমেন্টটাও খুব ডিফারেন্ট ছিল। সুযোগ হলে অবশ্যই বলবো। তবে এখানে একটা ব্যাপার, আমি কিন্তু দেখেছি মেডিকেল স্কুলে মেডিকেলে যখন উঠলাম, মেডিকেল কলেজে পড়ার সময় কিন্তু আমরা মেয়েরাই সবসময় এগিয়ে, সবসময় কিন্তু ভালো করছি আমরা মেয়েরাই। মানে পরীক্ষা বলো, নোটস তৈরি করা বলো, কিংবা যে কোনো ধরনের অর্গানাইজেশন বলো, আমরা মেয়েরাই কিন্তু করছি। রাইট। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন আমি আসলে মেডিকেল থেকে, আমি মেডিকেল গ্রাজুয়েশন শেষ করে যখন পোস্ট গ্রাজুয়েশনে আসলাম, এই সময়টা আসলে আমি একটা বিরাট ট্রানজিশন দেখতে পেলাম। সেটা হচ্ছে আমরা গুটি কতক মেয়ে কিন্তু একটু এগিয়ে আসলাম, ছেলেরা তো এগিয়ে আসলোই, মেয়েরা কিন্তু পিছিয়ে পড়লো। ওই যে একটা সামাজিক প্রতিবন্ধকতা, মানে একটা সামাজিক দায়বদ্ধতা, যে তাকে আসলে একটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে হবে। পারিবারিক বন্ধনে আবদ্ধ না হলে মেয়েদের বয়স একটা ব্যাপার। সামাজিক যে কনভারসেশন, মানে সারাউন্ডিং কনভারসেশন খুব ব্যাড কনভারসেশন, তো সেগুলো তাদেরকে সহ্য করতে হবে। তো সবকিছু মিলিয়ে না, মেয়েরা কিন্তু আসলে সামনে থাকে একটা সময় পর্যন্ত, ছেলেদের থেকেই কিন্তু সামনে থাকে। বাট বাই এনি হাউ তারা আসলে পিছিয়ে পড়ে এই যে প্রতিবন্ধকতাগুলো আসে বলে, পারিবারিক সাপোর্টটা একটু আসলে কমে যায়। তারা তারা আসলে সামাজিক একটা বন্ধনে, পারিবারিক বন্ধনে আটকা পড়ে যায়। সবকিছু মিলিয়ে না, অনেকে চাইলেও আর পারে না ওই ওই মানে যে কর্দমার মধ্যে তারা পড়ে যায়, কাদাটার মধ্যে পড়ে যায়, ওই মানে ওখান থেকে উতরায় আসতে আসলে মানে এটা একটু কঠিন হয়ে যায় তাদের জন্য। এই টপিকটাতে আমি ব্যাক করব, এবং এটা এটা একটা খুবই বড় টপিক, এবং এটা হুম, তোমার সাথে এটা নিয়ে আরো আলোচনা করাটাই সবচেয়ে ইন্টারেস্টিং হবে। বাট আরেকটু গ্র্যাজুয়ালি আগাই, তাহলে আমরা এইচএসসি, মানে এইচএসসি তেও তুমি ভিকারুননিসাতে ছিলে, হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, বিকারণেসা কলেজেই ছিলাম। হ্যাঁ, তারপর খুব এইচএসসি বেশি থেকে। চেঞ্জ আসলে ছিল না, স্কুল কলেজ একই রকমই ছিল। পড়াশোনার পরিমাণটা অনেক বেড়ে গেছিল। সেখানে আসলে লিডারশিপের বদলে অন্যান্য কোনো কিছু করার বদলে পড়াশোনাটাই ইম্পর্টেন্ট ছিল। ভেরি মানে ইম্পর্টেন্ট ছিল। এটা একটা ইন্টারেস্টিং যে আমরা জুনিয়র স্কুল যেটাকে বলে, রাইট, ক্লাস 10 পর্যন্ত, হুম, এটা আমরা তখনও আমাদের ওই সেই ছোট ছোট ভাবটা থেকে যে আচ্ছা এখনো কবিতা আবৃত্তি করতে চাই, রচনা প্রতিযোগিতা দিতে চাই, কিন্তু ট্রু। সাডেন আমাদের এইচএসসি চলে আসে, ও আচ্ছা এখন আমরা দ্রুত স্কুল থেকে বের হয়ে আমাদের এখন কলেজে একটা কলেজে, হ্যাঁ।
হবে। তো সাডেনলি, এবং এটা তুমি আমরা আমরা অনেকেই হয়তো জানে না, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে বাইরের দেশে কিন্তু হাই স্কুল যেটাকে বলে যে এইচএসসি লেভেল, ওইটা কিন্তু অনেক কান্ট্রিতে 3 বছর থাকে। আর হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে 2 বছর। হুম। এবং এই কারণে আমাদের হাই স্কুল এইচএসসি লেভেলটা খুবই কঠিন হয়ে যায়। আমরা দেখা যায় যে যে পড়ালেখাটা 2 বছরে আমাদের শেষ করতে হয়, বাইরের দেশে, যেহেতু আমি জাপানে পড়েছি, তারপরে আমেরিকাতে, এরা কিন্তু 3 বছর পায় এটা। তার মানে হচ্ছে ওরা ক্লাস 9 পর্যন্ত পড়ার পরে তারপরে 3 বছর থাকে ওদের এই হাই স্কুল গ্রাজুয়েশন যেটাকে বলে। আমরা আবার হাই স্কুলকে বলি কাইন্ড অফ কলেজ, রাইট? আমরা হাই স্কুলকে বলি কলেজ। কলেজ। 11th আর 12টা অনেকটা খুবই ড্রামাটিক হয়ে যায়। ওই 2 বছরের মধ্যে আমাদের মানে সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব আমাদেরকে শেষ করতে হয়। তারপরে শেষের ওই এইচএসসি পরীক্ষা 6 মাস আগে অলমোস্ট, মানে যেহেতু আমাদের আলটিমেটলি ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব নাকি হ্যাঁ, 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 হ্যাঁ। সময় আর কি একটা জীবন মরণ ব্যাপার চলে আসে। এবং আরেকটা যেটা, যে আমাদের দেশে এখনো ইনস্টিটিউশন কম, অপরচুনিটি কম, তার মানে কিন্তু মানে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, তার মানে প্রতিযোগিতা অনেক বেশি। তো ঢাকায় প্রতিযোগিতা। ভালো পাবলিক ইউনিভার্সিটি গুলো, যেরকম ঢাকা, বাংলাদেশে মেডিকেল কলেজ কয়টা আছে? বা 10টা 12টার মতো, রাইট? পাবলিকের কথা বলছি, পাবলিক। না, সেই না, পাবলিকও অনেক বেড়ে গেছে, পাবলিক তো অনেক বেড়ে গেছে। আমাদের সময় এরকম ছিল হয়তো বা 10টা 12টা, এখন আসলে এত কম নাই, এখন আসলে অনেক হয়েছে। এখন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখন আসলে কলেজ, এখন আসলে মেডিকেল কলেজের সংখ্যা ভালো। আমাদের সময় কম্পিটিশনটা খুব ভয়ঙ্কর ছিল, খুব মানে। আমি এখন হয়তো আরো ভয়ঙ্কর, মানে বাড়লেও এর কারণটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে এমন আরেকটা দেশ যেখানে হচ্ছে তোমার 50% ডেমোগ্রাফিক্সই হচ্ছে কিন্তু ইয়াং জেনারেশন। তুমি যদি দেখো, হুম, জাপানে দেখো, অথবা তুমি এখন ইউকে তে আছো, অনেক পশ্চিমা দেশগুলোতে কিন্তু মানে ইয়াং জেনারেশনের সংখ্যা কম, কারণ হুম। মানুষ বাচ্চা নেয়ার প্রবণতা, অথবা বাচ্চা নিলেও কয়টা বাচ্চা নিবে, মানুষ কিন্তু 1টা 2টা বাচ্চা নেয় এখন, অথবা আধুনিক সমাজে অনেকে বাচ্চাই নেয় না। এই কারণ কিন্তু এটা কিন্তু অপোজিট বাংলাদেশে, যে কারণে হুম, যেটা ইয়াঙ্গার জেনারেশন সংখ্যা অনেক বেশি। হুম, একটা প্রত্যেকটা বছর যত ইয়াং জেনারেশন বের হয়, হুম। তাদের এই যে মানে এই ধর যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার যে সুযোগ, একটা সিটের জন্য 10,000টা ছেলে হয়তো পরীক্ষা True. দিচ্ছে, মানে একটা ফিয়ার্স কম্পিটিশন। এবং ওইটাই টাচ করছিলাম যে এইচএসসি লেভেলে যে ওই 2 বছরে আমাদের খুব দ্রুত একটা ম্যাচুরিটি চলে আসে, খুব দ্রুত একটা প্রেসার চলে আসে যে আমি পাশ করার পরে সাথে সাথেই আবার আমাকে ঢুকে যেতে হবে। আর একটা জিনিস দেখেছি যে এটা মনে হয় শুধু, আমি জানি না শুধু মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই কিনা, অথবা হয়তো এশিয়াতে এটা মনে হয় বেশি, যে ওই যে স্কুল শেষ হওয়ার পরে 2 বছর আমি যা পড়েছি সবকিছু মাথায় নিয়ে আবার একটা জেনারেল পরীক্ষা দিতে হয়। আমেরিকায় কিন্তু এরকম না, মানুষ কিন্তু ওই যে 2 বছর যা পড়ছে সেটা আবার সব মাথায় নিয়ে আবার যে একটা জেনারেল পরীক্ষা দিবে, এরকম কিন্তু না। হুম। আহ এসএটি দেয়, কিন্তু অনেকে আবার এসএটি দেয়ও না। দেয়ও তো না, হ্যাঁ। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, আমার মনে হয় এশিয়াতেও, জাপানে এই জিনিসটা আছে। এবং এটাও আসলে খুবই কম্পিটিটিভ। তুমি চিন্তা করো, 2 বছরে যত কিছু পড়ছো সবগুলাকে মাথায় লোড করে হ্যাঁ, তারপরে এই পরীক্ষায় বসতে হয়। আমার কাছে আসলে মনে হয়েছে কি আনন্দ, আমি যতটুকু সময় আসলে ইউকে তে আছি কনসালটেন্টদের সাথে, আসলে ধরো কনসালটেন্টদের সাথে তো উঠা বসা, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, হ্যাঁ, ধরো আহ স্কুল হাই স্কুলে পড়ছে। আসলে আমাদের দেশে না পড়াশোনার যে ব্যবস্থাটা, এটা এটা আসলে চেঞ্জ আমরা কখনো চিন্তা করিনি, যে এটা আসলে চেঞ্জ কিভাবে করা। ওই যে সেই মান্ধাতা আমল থেকে শুরু হয়েছে, যেভাবে শুরু হয়েছে আহ ওইভাবেই চলছে, চলছে, চলছে। কিন্তু আসলে পড়াশোনাটা, এই যে তুমি যে কেমিস্ট্রি পড়েছিলে ওই সময়, কতটুকু তোমার মনে আছে? ওই যে তুমি ওই সময় যে ভূগোল পড়েছিলে, কতটুকু মনে আছে? তুমি যে ওই সময় ফিজিক্স পড়েছিলে, তোমার কতটুকু মনে আছে? বাট দ্য থিং ইজ দ্যাট দোজ অল অফ সাবজেক্টস আর রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমাদের পড়াশোনার টেকনিকটাই না কেমন যেন একটু অদ্ভুত, মানে কেমন যেন, মানে একটু বস্তা বন্দি করে বস্তার মধ্যে সব দিবে 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 দিবে, তারপর বস্তাটা মানে মুখটা আটকে দিল, মানে পানিতে ছেড়ে দিল, এবার ভাসলে ভাসলো, ডুবলে ডুবলো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মানে মুখস্থ মুখস্থ বিদ্যা, মানে মুখস্থ ট্রু। বিদ্যা। হ্যাঁ, হ্যাঁ, যার জন্য যেটা হয়েছে আনন্দ, জানো, সেটা আমার কাছে মনে হয় আসলে এখন পৃথিবীর বিভিন্ন দেশে এই যে
একটা কথা বলে যে বাংলাদেশ বিশেষ করে এশিয়ান কান্ট্রি গুলোর মানুষজন গেলে তারা মানে তারা ইংরেজিতে কথা বলা বলো কিংবা নিজেদেরকে এক্সপ্রেস করা বলো কিংবা নিজেদের কাজ করাগুলো তারা ঠিকভাবে করতে পারছে না। এটার কারণটা কিন্তু অনেকটা এইটা, মানে তুমি একটা সময় পরে এসে আইএলটিএস পরীক্ষা দিচ্ছ, স্যাট পরীক্ষা দিচ্ছ কিংবা মানে তোমার টোফেল দিচ্ছ, বাট ওই যে তোমার স্কুলের টাইমটা, হাই স্কুলের টাইমটা, ওই সময়টা আমার মনে হয় কি যে শিক্ষার যে নীতিটা একটু যদি চেঞ্জ হতো, তাহলে আসলে এই ছেলে মেয়েগুলো যখন বাইরে আসতো তারা এসে নিজেদেরকে প্রুফ করতে পারতো। মানে রাইট। প্রুফটা হচ্ছে না বলেই মনে হয় একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কিন্তু মানে আমি বলবো যে হয়তো পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, যেরকম দুইটাই আছে। আমাদের ফিল্ডে এখানে যেরকম যে ইন্ডিয়া থেকে যারা আসে, হুম। মানে আমেরিকাতে, তোমার মানে ইউকে তে, মানে অলমোস্ট মনে হয় ম্যাক্স এ বিগ পোর্শন অফ দ্য ডক্টরস আর ফ্রম ইন্ডিয়া। এবং হ্যাঁ, ট্রু, ট্রু, ট্রু। এটা আমার মনে হয় যে এটা হয়তো আমি নিজে অত ভালো জানি না, তুমি হয়তো ভালো বলতে পারবে, যেটা হয় যে আমাদের জেনারেল নলেজ খুবই স্ট্রং থাকে কিন্তু আমাদের হুম। ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি অনেক পুয়ার থাকে। যেটা বুঝতে- হলো আমার মনে হয় যে আমেরিকায় অথবা জাপানে আমি দেখেছি, ওখানে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অনেক বেশি ওরা ইয়ে করে আর কি, হুম। ফেস করে যে তোমার মুখস্থ রাখতে হবে না সবকিছু, কিন্তু যেন তুমি ক্রিটিক্যালি জিনিসটাকে আহ চিন্তা করা। চিন্তা করতে পারা। যে জন্য আমার মনে হয় যে যদি আমি যখনই দেখি যে রিসার্চ লাইনে এটাকে দুই ভাবে চিন্তা করা যায়, আমার ফিল্ড যেহেতু কম্পিউটার সায়েন্স, এটাকে কাইন্ড অফ বলে যে তুমি কত ডিপলি চিন্তা করতেছো আর তুমি কত ব্রডলি চিন্তা করতেছো। হুম। মনে হয় যে আমাদের আহ উপমহাদেশ থেকে যারা আসে তাদের ব্রেথ অনেক বেশি থাকে, মানে তারা অনেক হুম। সবকিছুই জানে, তারা সবকিছুই জানে কিন্তু কোনো কিছুই খুব গভীরে তারা জানে না। ট্রু। এখানে যেটা হয় যে যারা স্পেশালিস্ট তারা খুব গভীরে খুব ক্রিটিক্যালি জিনিসটাকে জানে, কিন্তু তাদের ব্রেথ আবার অত বেশি থাকে না। হুম। এখন আমি জানি না কোনটা ভালো, অনেক সময় মনে হয় দুইটাই ভালো। যেরকম এখানে একজন ডাক্তার কাছে যদি তুমি যাও, আমেরিকান ডাক্তার, সে শুধু তার ফিল্ডই জানে, তার বাইরে যদি তাকে তুমি কিছু জিজ্ঞেস করো সে কিছুই জানে না। কিন্তু একটা বাংলাদেশি ডাক্তার অথবা তোমার মতো, সে সবকিছুই একটা লেভেল পর্যন্ত জানে, কিন্তু ট্রু। কোনো কিছুই অত গভীর পর্যন্ত সে জানে না। তো আমি জানি না যে আসলে কোনটা সবচেয়ে বেটার, হয়তো দুইটারই প্রোজ এন্ড কনস আছে এবং এটা নিয়ে হয়তো। দুইটাই আছে, বাট আমার কাছে আসলে মনে হয়েছে কি আনন্দ, যে আমাদের দেশে একটা বিষয় শুধু, মানে আমি যদি একটাই বলি, দুইটা তিনটা চারটা 10টা বিষয় আনা না, মানে স্কুল এবং হাই স্কুল পর্যায়ে আসলে ওয়ে অফ কমিউনিকেশন, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আমাদের অনেকেই কিন্তু আমরা কথা বলতে পারি ভালো হয়তোবা, আবার যে ধরো কথা বলতে পারছে না, যে হুম, কথা বলতে পারছে না তার মানে কিন্তু ব্যাপারটা এই নয় যে তার কমিউনিকেশন স্কিল খারাপ, এই কথাটা কিন্তু তুমি বলতে পারো না, হ্যাঁ। তো এখন তার কমিউনিকেশনটা বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট। সে আসলে ফিজিক্স যে পড়ছে, সে আসলে কেমিস্ট্রি যে পড়ছে, সে আসলে ভূগোল যে পড়ছে, হায়ার ম্যাথ পড়ছে, জেনারেল ম্যাথ পড়ছে, মোটা তাকে মুখস্থ করে সে পরীক্ষাগুলো দিচ্ছে, তারপর A+ পাচ্ছে, A+, তারপর এখন গোল্ডেন জিপিএ 5 পাচ্ছে, পেয়ে তারপরে মেডিকেলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাট ইন দ্য মিন ওয়াইল, দ্য থিং ইজ দ্যাট আমরা যখন একটা বড় পরিসরে একটা দেশে আসি, ওয়ে অফ কমিউনিকেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আসলে কিভাবে কমিউনিকেশন করছি। আমি বুঝতে পারছি। এখানে তুমি শুধু বাংলাদেশের কথা বলছি না, এখানে খুবই ইন্টারেস্টিং একটা তোমাকে কথা বলি। আমি তো জাপানে পড়ালেখা করছি হুম, হুম, অলমোস্ট হুম। একটা কমিউনিটি কলেজ থেকে। এটা একটা এশিয়ান ফেনোমেনা এবং এটা আমার মনে হয় না তোমার ওয়েস্টে আর ওয়েস্টার্ন আর মানে নন এশিয়ান আর এশিয়ান কালচারের মধ্যে একটা পার্থক্য আমি তোমাকে বলি। জাপানে যখন আমি ছিলাম, ক্লাসে ধরো যে একজন টিচার আসছে, আমি হাই স্কুলও বলছি এবং মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বলছি, ক্লাসে টিচার আসছে, টিচারের সাথে স্টুডেন্টের রিলেশনশিপে একটা হায়ারার্কিক্যাল অ্যাটিটিউড থাকে, যে টিচার হচ্ছে আমার এখানে, আমি স্টুডেন্ট হচ্ছে এখানে, টিচার যা বলবে তাই সঠিক, টিচারকে আমি কখনো চ্যালেঞ্জ করতে পারবো না। অথবা হুম। টিচার ধরো কিছু পড়াচ্ছে, আমি উঠে বললাম যে না ওইটা কি আসলে ওইটা, আমাকে কি আবার ওটা বুঝাই বলতে পারবেন। এখানে যদি তুমি দেখো, তুমি যে এখানে যদি এমআইটি অথবা এখানকার ইউনিভার্সিটি গুলা, কলেজে অথবা, ট্রু। এখানে টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপটা, স্পেসিফিক্যালি আমি ইউরোপে আর আমেরিকার কথা বলছি, এখানে কিন্তু স্টুডেন্ট আর টিচারের মধ্যে সেই হায়ারার্কিক্যাল নেচারটা নাই। এখানে একটা স্টুডেন্ট
টিচারকে অলমোস্ট ধরো যে নাম ধরে ডাকে, নাম ধরে হুম। ডাকে, ধরো যে ক্লাসের মধ্যে যে কোনো সময় হাত তুলে দাঁড়িয়ে সে একটা কোয়েশ্চেন করতে পারে। তো জাপানে পড়েছে, আমি বলছি না যে জাপানের এডুকেশন খারাপ, জাপানের এডুকেশন, ম্যাথ এডুকেশন, এশিয়ান এডুকেশন আমি বলবো আমেরিকার থেকেও ভালো, কিন্তু হুম। ও কালচারটা, যে ওই যে এক্সপ্রেস করার কালচারটা, যখন তুমি কিছু বুঝছো না সেটা নিয়ে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করার যে কালচারটা, যেটা আমি টাচ করার চেষ্টা করছি, যে আমাদের এশিয়ান কালচারে, ইভেন আমি চায়না, জাপান, ইন্ডিয়া সবগুলোকে একত্রিত করে বলছি যে একটা অন্ধভাবে ফলো করার একটা True, mentality true, আছে। আমাকে true. বলা হবে, আমি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ফলো করব। কিন্তু Right. এই পাশ্চাত্যে মানে আমেরিকা এবং ইউরোপে এই কালচারটা ডিফারেন্ট, এবং Different. তো ফ্যামিলি থেকেও আসে। এখানে যদি তুমি দেখো যে এখানে ফ্যামিলিতেও কিন্তু বাবা মার সাথে যে রিলেশনশিপটা তারা তৈরি, এটাও কিন্তু হায়ারার্কিক্যাল, একটা ফ্রেন্ডলি এর একটা রিলেশনশিপ থাকে। True, true. আমাদের এশিয়ান কালচারে কিন্তু সেই রিলেশনশিপটা ডিফারেন্ট, বাবা মা যা হুম, বলবে তাকে তোমার রেসপেক্ট করে চলতে হবে, এবং respect করো। নেগেটিভ সাইডও আছে। True, 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 true. আমি আমি যেটা এখানে টাচ করার চেষ্টা করতেছি, যে আমার মনে হয়, আমি হয়তো ভুলও বলতে পারি, যে ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা, ইন্ডিপেন্ডেন্টলি কমিউনিকেট করার এবিলিটিটা, এটার সাথে এটার কোনো একটা কালচারাল কোরিলেশন আছে। হতে পারে, হতে পারে। হতে পারে।